হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য সুকাইয়ের একটি নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি, যে ড্রামাটির নাম হলো 800। এই ড্রামাটি 2026 সালে রিলিজ হয়েছে আর ড্রামাটি প্রচন্ড পরিমাণে সুন্দর। আর তোমরা যারা বিশেষ করে অ্যাকশন বা থ্রিলার টাইপের কোনো ড্রামা পছন্দ করো তাহলে এটা তোমাদের জন্য। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, চলো সরাসরি ড্রামার গল্পে চলে যাই। ড্রামাটির শুরুতেই আমাদেরকে একটি রেডিও ব্রডকাস্ট শোনানো হয়, যেখানে বলা হচ্ছিল যে তাদের চারপাশের পরিবেশ কত পরিমাণে চেঞ্জ হয়ে গিয়েছে আর সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আগের দিনে এই রেডিও শুনে মানুষ অনেক খুশি হতো, তারা তাদের পরিবার নিয়ে এই রেডিওটি শুনতো। কিন্তু যেহেতু এখন বর্তমানে আরো উন্নত প্রোগ্রাম চলে এসেছে, যার জন্য মানুষ ওল্ড জেনারেশন কিছুটা ভুলে গিয়েছে। তখন সে রেডিওর স্পিকার বলে যে তার নাকি সেই ওল্ড জেনারেশনের একটি গল্প মনে পড়েছে, যেটা কিনা অনেক ইন্টারেস্টিং ছিল। পরবর্তী যে ব্রডকাস্টটা স্টার্ট হবে তার আগেই সেই রেডিওটি নষ্ট হয়ে যায়। যে গাড়িটিতে এই রেডিওটি চলছিল, তখন সেই গাড়ির থেকে একটি লোক বের হয় আর সেই লোকটি সেই কারের পেছন থেকে একটি মেয়ের লাশ বের করে। সে সেই লাশটি একটি পুরাতন ফ্যাক্টরির বাইরে নিয়ে গিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। এরপরে আমাদের ফার্স্ট এপিসোড শুরু হয়। আসলে এই ড্রামার শুরুতেই আমাদের ড্রামার মাঝখানে কিছু একটা অংশ দেখানো হয়েছে। আমাদেরকে 1997 সালের ঘটনা দেখানো হয়। আমরা জিয়াংবিং সিটির ফাংয়ান টাউন দেখতে পাই। এই শহরটি কয়লা খনির শহর নামে পরিচিত। তখন আমাদেরকে শহর সম্পর্কে কিছুটা বলা হয়। যখন এই শহরটি তৈরি করা হয়েছিল তখন শুধুমাত্র এখানে 30টার মতো বাড়ি ছিল। তখন সেখানে কয়লার খনি উত্তোলন করা হতো, কিন্তু সেই কয়লার বেটার কোয়ালিটি না হওয়ার কারণে তারা এত কষ্ট করার পরেও বেশি বেনিফিট পেত না। কিন্তু সময় যেতে যেতে সেখানকার গভর্নমেন্ট সেই শহরটিতে আরো বেশি খনি চালু করলো। এরপর থেকে বাহিরের দেশের লোকেরাও এইখানে খনিতে কাজ করার জন্য আসে। আর এক পর্যায়ে সেখানে চারপাশে বাড়িঘর অনেক বাড়তে থাকে। এখন এখানে 30টি বাড়ি থেকে হাজারো বাড়ি হয়ে গিয়েছে। আর সেখানকার মানুষের কন্ডিশনও এখন অনেক ভালো হয়ে গিয়েছে, অর্থাৎ তারা ভালো ইনকাম করতে পারে। এই সকল কথাগুলো আমাদের বলছিল অফিসার হংবিন, যে কিনা ডাইরেক্টর লিয়ান আর বাকি অন্যান্য লোকেদের সাথে সেলিব্রেট করছিল। কারণ এখানকার কয়লা খনি হংবিং আর ডাইরেক্টর লির বাবারাই শুরু করেছিল। তো তারা যখন কথা বলছিল তখন হংবিং এর কাছে একটি কল আসে। কলে তাকে বলা হয় যে তাদের ফ্যাক্টরির বাইরে কিছু একটা হয়েছে, যেটাতে সে সেখানে চলে আসে। হংবিন যখন সেখানে যায় তখন সে ফ্যাক্টরির বাইরে একটি পোড়া মেয়ের লাশ পায়। এই মেয়েটিকে অনেক খারাপ ভাবে আগুনে পোড়ানো হয়েছিল। আর এটা ওই ফ্যাক্টরি ছিল যে ফ্যাক্টরি আমরা এপিসোডের শুরুতেই দেখেছিলাম। এই মেয়েটির লাশ দেখে হংবিন কিছুটা স্ট্রেস ফিল করে। তখন সে সেখানে ইনভেস্টিগেট করে সেই মেয়েটির কাছ থেকে একটি কয়েন পায়, যেটা কিনা কিছু বছর আগে ইউজ করা হতো, কিন্তু এখন এই কয়েন আর ইউজ করা হয় না। আর যেহেতু এখন পর্যন্ত মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট বডি পিক করার জন্য আসেনি, যার জন্য হংবিন রাতেও থাকার সিদ্ধান্ত নেয়, যাতে করে সেই লাশটি পাহারা দিতে পারে। সেই রাতে বসে থেকে যখন সেই লাশটিকে দেখছিল তখন সে একটি ঘটনা মনে করে। কিছু বছর আগেও সে এমন একটা ইনসিডেন্ট দেখেছিল যেটা কিনা সে এখন পর্যন্ত ভুলতে পারেনি। তো যাই হোক, পরবর্তী দিনে আমরা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট থেকে লিও আর ইমাইকে দেখতে পাই। তারা যখন সেখানে আসে তখন হংবিন তাদেরকে সেই মেয়েটির কাছ থেকে পাওয়া সেই কয়েনের বিষয়ে বলে, আর তাদেরকে এটাও বলে যে মেয়েটির বয়স হয়তো বা 35-এর ভিতরেই হবে। কারণ সেই মেয়েটি যেই হিল পরেছিল সেই হিলটা তাদের শহরে শুধুমাত্র কিছু মেয়েরাই পরতো, যাদের কিনা 35 বছরের মধ্যে বয়স ছিল। তখন ইমাই বডি থেকে কিছু কাঁচের টুকরোও পায়, যেটা সে পরবর্তী ইনভেস্টিগেশন করার জন্য ল্যাবে নিয়ে চলে যায়। তখন হংবিন লিওকে কারোর সাথে কথা বলতে শুনে। লিওকে একজন বলছিল যে সেই মেয়েটির কাছ থেকে যে কাজটি পাওয়া গিয়েছে সেই কাজ দিয়ে সেই মেয়েটির গলা কাটা হয়েছিল। ওই টুকরোটা আসলে একটি হোমিসাইড বডির। তো এরপর লিও আর এমআই এর জুনিয়র অফিসার লিমেন ইনভেস্টিগেশন করার জন্য তাদের সাথে যায়। অন্যদিকে হংবিন লিওর সাথে কেসের সম্পর্কে কথা বলে। সে তাকে বলছিল যে তারা তো ইনভেস্টিগেশন তখনই শুরু করতে পারবে যখন তারা সেই ভিকটিমের আইডেন্টিটিটা জানতে পারবে। কিন্তু তার আইডেন্টিটি জানাটা খুবই কঠিন ছিল, কারণ সকল এভিডেন্স আগুনে পুড়ে গিয়েছে। আর এমনই একটা কেস হংবিন 20 বছর আগেও দেখেছিল। তার এটা সন্দেহ যে হয়তো বা এই কিলারটা একই হতে পারে, কারণ প্রথমে তো সেই কেসটা অ্যাক্সিডেন্ট বলে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবারও ওই একই প্লেসে একই প্যাটার্নে এই খুনটা হওয়ার কারণে হংবিন এটাতে কনফার্ম হয়ে গিয়েছিল যে দুইটা কেস রিলেটেড। যদি তার এই কেসটি সলভ করতে হয় তাহলে তার 20 বছর আগে সেই কেসটাও সলভ করতে হবে। এটাতে লিও ডিপার্টমেন্টের কাছ থেকে ডিসকাশন করার জন্য টাইম চায়। এরপরে হংবিন তার বাড়িতে আসে, আর তার বাড়িতে আসার পরে সে একটি পুরাতন ক্যান্ডি বক্স খোঁজা শুরু করে দেয়।
আসলে এই ক্যান্ডি বক্সটা হংবিনের এক্সপিরিয়েন্সের ছিল। তার ওয়াইফ যখন এটা জানতে পারে তখন সে এটাতে অনেক রাগ করে। তখন আমরা জানতে পারলাম যে আসলে 20 বছর আগে হংবিনের যে এক্সপিরিয়েন্সে ছিল তার সাথে সেই ইনসিডেন্টটা হয়েছিল, মানে তাকে ওইভাবে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। হয়তোবা এই কারণে হংবিন এই কেসটা সলভ করার জন্য আরো বেশি উতলা হয়ে আছে। কিন্তু তখন তার ওয়াইফ হংবিনকে এই সবকিছু থেকে ফিরে আসতে বলে, আর হংবিনকে বলে যে যদি তার কোনো কিছু জিজ্ঞাসা করাই লাগে তাহলে সে তার ছেলে চেন হুইকে জিজ্ঞাসা করতে পারে। আর চেন হুই আছে রোলার স্কেটিং রিং এ। তো সে যখন এই কথা বলে তখনই অন্যদিকে আমরা স্কেটিং রিং দেখতে পাই। সেখানে আমরা সং ই নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা চেন হুই এর গার্লফ্রেন্ড ছিল। চেন হুই স্কেটিং রিং এ কাজ করতো। তো এই চেন হুই আমাদের সুকাই ছিল। তো চেং হুই আর সং ই যখন কথা বলছিল তখন সেখানে হংবিন আসে। হংবিন এসে তাকে সেই ক্যান্ডি বক্সের বিষয়ে জিজ্ঞাসা করে। এটাতে চেন হুই তাকে সেই ক্যান্ডি বক্স দিয়ে দেয়, কারণ সেই বক্স তার মা পেয়েছিল আর তার মা যেন এই বক্সে দেখে রেগে না যায়, যার জন্য সে এটা লুকিয়ে রেখেছিল। অন্যদিকে আমরা লিওকে দেখতে পাই। সে গেস্ট হাউসের অনারের সাথে কথা বলছিল। সে তাকে ইং এর বিষয়ে কিছু প্রশ্ন করে, আর এই ইং হলো হংবিনের এক্স ফিয়ন্সে। তখন লিও জানতে পারে যে আসলে ইং হংবিনের ফিয়ন্সে ছিল, তারা বিয়েও করতে যাচ্ছিল। কিন্তু তখনই তো সেই ইনসিডেন্টটা হয়ে যায়। অন্যদিকে আমরা হংবিনকেও সেই সিনটাই মনে করতে দেখি। হংবিন এটা মনে করছিল যে সে যেই দিন ইংকে বিয়ে করতে যাবে সেই দিনই সেই ফ্যাক্টরিতে ডামে আগুন লেগে পুরো ফ্যাক্টরি পুড়ে যায়। সে সেখানকার সিকিউরিটিকে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে সেখানে আসলে কি ঘটেছে, কিন্তু সেই সিকিউরিটি গার্ডও জানতো না যে সেখানে কি হয়েছে। তো যাই হোক, পরবর্তী দিনে হংবিন ইং এর কেসের সকল এভিডেন্স নিয়ে লিওর কাছে যায়। তখন সে সেই ক্যান্ডি বক্সে রাখা ইংয়ের সকল ডিটেলস লিওকে দিতে চায়, যাতে করে সে যেন সে এই কেসটা সলভ করতে পারে। কিন্তু লিও এটাতে মানা করে দেয়, কারণ সে তার কেসে ফোকাস করতে চায়। যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই তারা কেস ডিসকাশন করছিল। তখন তারা জানতে পারে যে সেই মেয়েটির লাশে তারা যে কাচের টুকরো পেয়েছিল সেটা কাপ সিরাপ নামের একটি বোতলের ছিল। আর এই কাপ সিরাপ হাইলি অ্যাডিক্টিভ হওয়ার কারণে তাদের দেশে বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তার ভিতরে অনেক বেশি ড্রাগস ছিল। কিন্তু তাহলে এই জিনিসটা তাদের এত ছোট একটি শহরে কি করছে এটা তাদের জানতে হবে। তাদের স্টার্টিং পয়েন্ট ছিল একটি ট্রাক ড্রাইভার, যে কিনা প্রথমে এই কাপ সিরাপের কমপ্লেন করেছিল। এই পরবর্তী দৃশ্যে দেখানো হয় হংবিন চেন হুইয়ের সাথে দেখা করতে চায়। সে তাকে সেই ক্যান্ডি বক্সটি আবারও ভালোভাবে সামনে রাখতে বলে, কারণ হয়তোবা কোনোদিন আবারও এটা প্রয়োজন হতে পারে। তখন সে তার ছেলের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তার বাড়িতে তার ওয়াইফ তো তার উপরে অনেক রেগে আছে। কিন্তু চেন হুই তাকে বোঝায় যে এখন বর্তমানে তার মায়ের তো সব থেকে বেশি প্রয়োজন তাকে, যার জন্য তার এখন চলে যাওয়া উচিত, আর তার মায়ের জন্য একটি ভালো ডিনার তৈরি করা উচিত। তো হংবিনের ওয়াইফের মুড ভালো করার জন্য চেন হুই, তার বাবা আর তার দাদা তারা সবাই একসাথে ডিনার করে। তখন হংবিনের ওয়াইফ আর রাগ করে না। এরপরে চেন হুই সং ইর সাথে হাসপাতালে দেখা করতে চায়। আসলে সং ই ডায়ালাইসিস পেশেন্ট ছিল, তার ইমিডিয়েটলি একটা কিডনির প্রয়োজন। এই বিষয়ে চেন হুই ডক্টরের সাথে কথা বলে, কারণ একটি পেশেন্ট সং ইর আগে এসেছিল, সেও ডোনার পেয়ে গিয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত ডোনার পায়নি। অন্যদিকে সং ইর হেলথও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। এটাতে চেন হুই অনেক টেনশনে ছিল, কিন্তু ডক্টর তাকে কোনো উত্তর না দিয়ে অনেক রুট ব্যবহার করে তাকে ওয়েট করতে বলে। অন্যদিকে হংবিনের ওয়াইফও তাকে এটা বোঝাচ্ছিল যে চেন হুইয়ের সং ইর সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ সে অনেক অসুস্থ, আর চেন হুইও তো স্কেটিং রিং থেকে এতটাও ইনকাম করতে পারে না যে সে সং ইর পুরো চিকিৎসার খরচ বহন করবে। তারা যখন এই বিষয়ে কথা বলছিল তখনই হংবিনের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে, কারণ তারা কেসে একটি সূত্র পেয়েছে। তারা এটা জানতে পেরেছিল যে যেই ট্রাক ড্রাইভার সেই কাপ সিরাপটি নিয়েছিল সেটা একটি মার্কসম্যানের কাছ থেকে নিয়েছিল, আর সেই কাপ সিরাপ অপসিকাল ফর্মে ছিল, যেটা গ্রহণ করার পরে সেটা হাই অ্যাডিক্টেড ড্রাগস হয়ে যায়। আর সেই মার্কসম্যানের নাম ছিল লুইয়ান। তখন হংবিন তার টিমের সাথে মিলে প্রতিটা শপে রেড করে, আর সেখানেও 30 ইউয়ানের পপসিকাল সেল হচ্ছিল। তখন সে এরকম লোককে গ্রেপ্তারও করে। এরপরে সে চেং হুইয়ের রিংয়েও যায়। আসলে হংবিন চেং হুইকে সং ইর বিষয়ে কথা বলার জন্য গিয়েছিল, কিন্তু এখানে চেন হুই একেবারে ক্লিয়ার করে দেয় যে সে সবসময় সং ইর সাথেই থাকবে এবং সে খুব দ্রুতই সং এর জন্য একজন ডোনারও খুঁজে নিবে। এটা শুনে সংবিন যখন চলেই যাচ্ছিল তখনই সে রিংয়েও সেই পপসিকাল দেখতে পায়। তখন সে চেন হুইয়ের কাছ থেকে সেই পপসিকাল কিনে বলে যে এটা কি 30 ইউয়ানের। এটাতে চেন হুই মানা করে দেয়, আর সে এমন প্রিটেন্ড করে যে সে এই বিষয়ে কোনোদিন শুনেইনি। তো তখন হংবিন সেখান থেকে চলে যায়। হংবিন যখনই চলে যায় তখনই চেন হুই একজনকে কল করে, আর সে সেই কাপ সিরাপ সাপ্লায়ারদের বলে যে তার যেন কিছু সময়ের জন্য তাদের ট্রানজাকশন বন্ধ করে দেয়, কারণ তার বাবা এই বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। আর এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে চেন হুই ইললিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল, যেটার কিনা হংবিনের কোনো আইডিয়াই ছিল না।
এরপরে আমাদেরকে কিছু বছর আগের ঘটনা দেখানো হয়। সেখানে হংবিন তার ওয়াইফকে নিয়ে নিউ ইয়ারের দিনে তার এক্সপিরিয়েন্সের বাড়িতে যায়, কারণ ইংগের প্যারেন্টস একটি রিমোট লোকেশনে একটি ছোট্ট বাচ্চা পেয়েছিল যাকে কিনা তারা অ্যাডপ্ট করতে চাচ্ছিল। এটাতে হংবিন আর তার ওয়াইফও সাহায্য করে। আর এই ছোট মেয়েটির নাম ছিল সং ই। তার মানে ছোটকাল থেকেই সং ই চেন হুইয়ের প্যারেন্টদের সাথেই বড় হয়েছে, যার জন্য তো সে চেন হুইয়ের এত কাছে ছিল। তখন আমাদেরকে প্রেজেন্ট সিন দেখানো হয়। প্রেজেন্টে চেন হুই যখন সেই সাপ্লায়ারদের বলছিল যে তারা যেন তাদের ট্রানজেকশন বন্ধ করে দেয়, তখন সেই সাপ্লায়ার তার সাথে কথা বলার পরে একটি লোককে কাপ সিরাপ দিচ্ছিল, কিন্তু তখন সেই লোকটি তার সাথে ফাইট শুরু করে দেয়, কারণ সে অ্যাডিক্টেড ছিল। তার অনেক বেশি কাপ সিরাপ দরকার ছিল। তো ফাইটের এক পর্যায়ে সেই লোকটি সেই মেয়েটির মাস্কও খুলে ফেলে। আসলে এই মেয়েটি আর কেউ নয়, বরং সং ই ছিল। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে চেন হুই আর সং ই তারা দুইজনই এই ইলিগাল কাজে জড়িত ছিল। এখানে সং ই চেন হুইয়ের পার্টনার ছিল। সং ই সেই লোকটিকে ডায়নামাইট জ্বালানোর ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু ফাইটের জন্য তার হাতে থাকা সেই ডায়ালাইসিসটিও ফেটে যায়। এটাতে তার অনেক রক্ত বের হতে থাকে। এই রক্ত বের হওয়ার কারণে তার মৃত্যু হতে পারত, যার জন্য সে চেন হুইকে কল করে আর তাকে সাহায্য করার জন্য বলে। তখন চেন হুই তাকে বলে যে সে যেন তার মায়ের ক্লিনিকে যায়, কারণ সেখান থেকে তার মায়ের ক্লিনিক অনেক কাছে ছিল। চেন হুই এই কথা বলে সেও তার মায়ের ক্লিনিকে চলে যায়। সেখানে গিয়ে সে সঙ্গীর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা চেন হুইয়ের মাকে দেখতে পাই। চেন হুইয়ের মা এটা নিয়ে ডিসকাস করছিল যে যদি চেন হুই তার কথা না শুনে তাহলে সে সঙ্গীর রিলেশন নিয়ে কথা বলবে। তো তখন সে ক্লিনিক বন্ধ করে চলে যাচ্ছিল। এটা দেখে চেন হুই নিজেকে হার্ট করতে যাচ্ছিল যেটাতে তার মাকে যেন সে থামাতে পারে, কিন্তু তখন সেখানে সঙ্গী চলে আসে। তখন চেন হুই সঙ্গীকে নিয়ে ভিতরে যায়, আর তখন তার মা তার চিকিৎসা করতে থাকে। কিন্তু সং ইর অবস্থা অনেক খারাপ ছিল, এটাতে সে হংবিনকে কল করে এখানে আসার জন্য। এরপরে হংবিন এসে সং ই আর চেন হুইকে নিয়ে হসপিটালে যেতে থাকে, কিন্তু এর মাঝে সং ই চেন হুইকে সেই কাপ সিরাপের বোতলের দিকে ইশারা করে দিয়েছিল, অর্থাৎ তার কাছে যে কাপ সিরাপের ব্যাগ ছিল সেটার কথা সে চেন হুইকে আগেই বলে দিয়েছিল, যেটাতে চেন হুই সেই ব্যাগটি লুকিয়ে রাখে। তো এরপরে তারা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে চেন হুই যখন তার কার থেকে সেই কাপ সিরাপের ব্যাগটি নিতে যাবে, এটাতে সে তার কারের ট্রাঙ্ক খারাপ করে দেয়। অন্যদিকে সং ইর সঠিক সময়ে চিকিৎসা পাওয়ার জন্য সে বেঁচে যায়। আমরা চেন হুইয়ের মাকে দেখতে পাই, সে হংবিনকে এটা বলছিল যে আমাদেরকে চেন হুইকে এটা অনেক ভালোভাবে বোঝানো উচিত যে সেজন্য সং ইর সাথ ছেড়ে দেয়। এটাতে হংবিন তার ওয়াইফকে বলে যে এই কাজটা সে নিজেই করছে না কেন, মানে সে নিজেই কেন চেন হুইকে বলছে না। এ কথা বলে যখন হংবিন বাইরে আসে তখন সে দেখতে পায় তার একটি ফ্রেন্ড চেন হুইয়ের কারের ট্রাঙ্ক ঠিক করছিল। আর এটা সেই লোকই ছিল যে কিনা কোনো সময় সেই ফ্যাক্টরির বাইরে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। আসলে এই কারটা তারই ছিল। চেন হুই সেই ব্যাগটা নিতে গিয়ে এই কারের ট্যাঙ্ক নষ্ট করে দিয়েছে। সে যখন এই কথা বলে তখন হংবিন চেন হুইকে দেখে ফেলে, তখনও চেন হুইয়ের কাছে সেই ব্যাগটা ছিল। তার এই বিষয়টা দেখে হংবিনের কিছুটা সন্দেহ হয়, কারণ সেই ক্লিনিকের ভিতরেও চেন হুই সেই ব্যাগের দিকেই বেশি খেয়াল করছিল। এটা দেখে সে চেন হুইয়ের সাথে লিফটে চলে যায়। তখন সে নোটিস করে যে সেই ব্যাগেও রক্ত লেগেছিল। এটাতে সে বুঝতে পারে যে এই ব্যাগটা অবশ্যই সং ইর কাছে ছিল। তারা যখন সেখানে চলে যাচ্ছিল তখন আমরা অন্যদিকে চেন হুইয়ের মাকে দেখতে পাই। সে এতক্ষণে সং এর সাথে কথা বলে ফেলেছিল, মানে সে যেন চেন হুইয়ের সাথে ব্রেকআপ করে নেয়। তখন সেখানে হংবিন আর চেন হুই আসে। চেন হুই যখন এই ব্যাগ নিচে রাখে তখন হংবিন সেই ব্যাগটি চেক করার চেষ্টা করে। এটা দেখে চেন হুই তাকে থামানোর চেষ্টা করে, আর তাকে থামাতে গিয়ে ব্যাগ একেবারে খুলে যায়। তখন সব জিনিস নিচে পড়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে এই ব্যাগের ভিতরে সেই কাপ সিরাপের বোতল ছিল না, কারণ এগুলো চেন হুই সন্দেহ করে অনেক আগে বের করে ফেলেছিল। তখন এটা দেখে হংবিন আর তার ওয়াইফ সেখান থেকে বাইরে আসে। তারা যখন বাইরে আসে তখন হংবিনের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। এটাতে সে সেখানে চলে যায়। অন্যদিকে আমরা চেন হুইকে দেখতে পাই, তার বাবা মা যখন সেখান থেকে চলে যায় তখন সে সং ইকে হাক করে আর তাকে বলে যে সে সেই বোতলগুলো অন্য কোথাও লুকিয়ে রেখেছে, সে যাওয়ার সময় সেই বোতলগুলো নিয়ে নেবে। অন্যদিকে হংবিন তার টিমের সাথে একটি বারে রেড করার জন্য যায়, কারণ তারা ইনফরমেশন পেয়েছিল যে সেই বারেও নাকি সেই ড্রাগটা সেল করা হচ্ছিল। তখন সেখানে লিও ছিল। লিও হংবিনকে সেই লাশের থেকে পাওয়া কিছু কেমিক্যালের বিষয়ে বলে। সেই কেমিক্যালগুলো হাইলি ইনফ্লেমেবল ছিল। অন্যদিকে আমরা চেন হুইকে দেখতে পাই, সে যখন সেই কাপ সিরাপের বোতলগুলো নিতে গিয়েছিল তখন সে দেখে যে তার ব্যাগের ভিতরে কোনো বোতলই ছিল না, কেউ এটা নিয়ে নিয়েছে। তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ তাকে মেরে অজ্ঞান করে দেয়। চেন হুই যখন আবারও জ্ঞান ফেরে তখন সে তার কাছে একটি লোককে দেখতে পায় যে কিনা সেই কেমিক্যাল তার গায়ে ঢালে আর তাকে মারার চেষ্টা করে।
মানে যে কেমিক্যালের বিষয়ে লিউ কিছুক্ষণ আগে বলছিল, সেই লোকটি চারপাশে আগুন লাগিয়ে দেয়। লোকটি বারবার চেনহুইকে তার ওয়াইফ জিয়াও এর বিষয়ে জিজ্ঞাসা করছিল। সে চেনহুইকে বলে যে সে অনেকদিন ধরে তার উপরে নজর রাখছে, আসলে সে এই ব্যাগটা নিয়ে কি করে। এটাতে চেনহুই বুঝতে পারে যে এই লোকটা অবশ্যই সেই সিকিউরিটি গার্ড। চেনহুইয়ের মা বাবা ছাড়া শুধুমাত্র এই লোকটি তার সাথে ছিল, মানে এই লোকটি তো তার গাড়িতে করে তাদেরকে নিয়ে এসেছিল। তখন চেনহুই কোন রকম ভাবে তার হাত খুলে, তখন সে তার চোখ খুলে সে সেই সিকিউরিটি গার্ডকে দেখে ফেলে। সে যখন তার উপরে অ্যাটাক করে, তখন সেই সিকিউরিটি গার্ড চেনহুইয়ের গলা টিপে তাকে মারার চেষ্টা করে। সে তাকে বলতে থাকে যে তোমাদের মতো এরকম ড্রাগ ডিলারের কারণেই আমার ওয়াইফ আজ জীবিত নেই। এটাতে চেনহুই তার নিজের জীবন বাঁচানোর জন্য তাকে বলতে থাকে যে সে জিয়াও নামের কাউকে চেনে না, কিন্তু সে এমন অন্যান্য ডিলার্সদের চেনে যারা কিনা জিয়াওকে খুঁজে বের করতে সাহায্য করতে পারে। আসলে এই সিকিউরিটি গার্ড তার ওয়াইফকে হারিয়ে ফেলেছিল, যার জন্য সে এটা ভাবছিল যে তার ওয়াইফ হয়তো আর বেঁচে নেই। কিন্তু তখন চেনহুই বলে যে সে তার ওয়াইফকে খুঁজে দিতে পারবে যদি সে তাকে ছেড়ে দেয়। এটাতে সেই সিকিউরিটি গার্ডের সাথে চেনহুইয়ের ডিল হয়। তো সিকিউরিটি গার্ড যখন তাকে ছেড়ে দেয়, তখনই চেনহুই সং ইর কাছে চলে যায়। চেনহুই সং ইর সাথে হসপিটালেই শুয়ে থাকে। সং ই চেনহুইয়ের গলা দেখে বুঝতে পারে যে হয়তোবা তার সাথে কিছু একটা হয়েছে। সে যখন এ বিষয়ে জিজ্ঞাসা করে, তখন চেনহুই বলে যে তেমন কিছু না। তখন তারা দুইজন একে হাত ধরে তাদের চাইল্ডহুড মেমোরি মনে করছিল, কারণ সেই সময় তারা অনেক খুশি ছিল আর কোনো টেনশন ছাড়াই তারা এটা চিন্তা করতো যে তারা কোন ইউনিভার্সিটিতে চান্স নেবে। কিন্তু এখন তারা নিজেদের প্রবলেমের কারণে শুধুমাত্র এই ড্রাগ ডিলার্স হয়ে থেকে গেল। অন্যদিকে আমরা হংবিনকে দেখতে পাই। হংবিন আর তার টিম সেই বারে ইনভেস্টিগেশন করার পরে যাদের ইউরিন পজিটিভ এসেছিল তাদেরকে তারা গ্রেপ্তার করে ফেলে। এরপর তারা ইনভেস্টিগেট করে জানতে পারে যে যাদেরকে তারা গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কেউই সেলার ছিল না। তার মানে যারা সেই ড্রাগসে অ্যাডিক্টেড, তারা যেই দুইজন সেলারের কাছ থেকে সেই কাপ সিরাপটা নিয়েছিল তারা অনেকদিন ধরে সেই বারে আসেনি। আর লু ইউয়ান যে কিনা সেই সেলার্সদের হেড ছিল, তারও কোনো খোঁজ নেই। আর বাকি থাকলো সেই কয়েনের কথা যেটা কিনা সেই ল্যান্সের কাছ থেকে পাওয়া গিয়েছে। আসলে সেই কয়েনটা সেই কিলার একটি লাকি ড্র থেকে জিতেছিল। সেই কিলারটা একটি মেয়ে ছিল। এই মেয়েটির কাছে একটি মোটরসাইকেলও ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা সেই মেয়েটির আইডেন্টিটি খুঁজে পায়নি। এই কারণে লিও হংবিনকে টাউনের যতগুলো বার আর স্কেটিং রিং ছিল সেগুলোতে ইনভেস্টিগেশন করার জন্য বলে। আর এটাও বলে যে গভর্নমেন্টও তাকে কিছু অফিসার অ্যাসিস্ট করার জন্য পাঠাচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি সেই কেসটা সলভ করতে পারে। তোমরা হয়তো এটা আন্দাজ করতে পারছো যে সেই মেয়ে কিলারটা কে হতে পারে। আমারও তাই মনে হচ্ছে যে হয়তো বা সেই মেয়েটা সং ই হতে পারে। দেখা যাক যে পরবর্তীতে কি হয়। তবে আমরা হয়তো বা এটা আশা করিনি যে সুকাই এখানে এসে ডার্ক ডিলার হয়ে যাবে। হয়তোবা সে নায়ক থেকে এখন ভিলেন হয়ে গিয়েছে। যাই হোক, আমরা গল্পে ফিরে আসি। তো হংবিন যখন সেখান থেকে বাইরে আসে, তখন সেং নামের একটি মেয়ে তাকে থামায় আর তাকে বলে যে গতকাল রাতে তারা যে বারে রেড করেছিল সেই বারে সে সিঙ্গার ছিল, আর তার সিস্টারকেও তারা গ্রেপ্তার করেছে, যেখানে কিনা তাকে ধোকা দিয়ে ড্রাগস দেওয়া হয়েছিল। এটাতে তার নিজের কোনো দোষ নেই। এটাতে হংবিন সেনকে বাড়িতে চলে যেতে বলে। তখন সেখান দিয়ে সং ই আর চেন হয়ে যাচ্ছিল, তখন তাদের সাথে লুইয়ানে দেখা হয়ে যায়, যে কিনা তাদের জন্য অপেক্ষা করছিল। আর এই লুইয়ান কিন্তু তাদের ডার্ক সেলারের হেড ছিল। লুইয়ানকে দেখে চেনহুই আর সঙ্গী অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখন সেখান দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল, আর পুলিশের গাড়ি দেখে লুইয়ান সেখান থেকে অন্যদিকে চলে যায়। অন্যদিকে আমরা সেনকে দেখতে পাই। সে যখন তার বাড়িতে যায় তখন তার মা তার বোনের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন সেন তার মাকে সত্যি কথা বলে না। আসলে এটা একটা লটারি শপ ছিল, মানে তাদের লটারি শপে তাদের বাড়ি ছিল। তো তখন সেখানে কাইনিং নামের একটি মেয়ে আসে, যে কিনা স্কেটিং রিং এ কাজ করতো। কাইনিংকে দেখে সেনে মনে পড়ে যে কাইনিং এর বস তো চেনহুই, যে কিনা হংবিনের ছেলে। তার মানে সে অবশ্যই তাকে সাহায্য করতে পারে। এই কারণে সে কাইনিং এর সাথে চেনহুইয়ের কাছে যায় আর তাকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তাকে হেল্প করে। কিন্তু তখন সেখানে সেই সিকিউরিটি গার্ড চলে আসে। চেনহুই তাকে দেখে ভয় পেয়ে তাকে নিয়ে স্টোর রুমে চলে যায়। তখন সে তাকে বলে যে তার আরো কিছু সময় দরকার, কারণ কোনো ডিলারই জিয়াওয়ের সম্পর্কে কিছুই জানে না, আর সে পুলিশের জন্য বেশি লোকের সাথে তো যোগাযোগ করতে পারবে না। এটাতে সেই গার্ড চেনহুইকে হুমকি দেয় আর তাকে বলে যে যদি সে তার কাজ ঠিক মতো না করে তাহলে সে হংবিনকে সবকিছু বলে দিবে। এই কথা বলে সে চেনহুইকে তার ওয়াইফের একটি ফটো দেয়, যেটাতে সে যেন খুঁজতে পারে। এটা দিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই। সে স্কেটিং রিং এ এসেছিল চেনহুইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু তখন সেখানে হংবিন তার টিম নিয়ে চলে আসে ইনভেস্টিগেট করার জন্য। আর এটাতে লিওয়ানও ফেসে যায়, কিন্তু পুলিশ এখন পর্যন্ত এটা জানতো না যে তারা যে লিওয়ানকে খুঁজছিল আসলে সে এখানেই আছে। তখন আমরা জানতে পারলাম যে লিওয়ানের
সাথে যারা বিজনেস ডিল করতে যাচ্ছিল তারা সং ই আর চেন হুই ছিল, যার জন্য আজকে তাদের লো ইয়ানকে বাঁচাতেই হবে। আর যেহেতু লো ইয়ান অনেক বড় এডিটর ছিল, যার জন্য তার ডার্ক রেজাল্ট যাতে নেগেটিভ আসে এটার জন্য তারা একটা প্ল্যান বানায়। তখন চেন হুই সং ই কে অজ্ঞান হওয়ার অভিনয় করতে বলে। এটাতে সং ই যখন অজ্ঞান হওয়ার অভিনয় করে তখন সে সেনের কাছ থেকে কন্টাক্ট লেন্স চুরি করে নেয়। সে সং ই কে সামলানোর বাহানা দিয়ে তার পকেটে তার পেজার রেখে দেয়। তখন একটি পুলিশ অফিসার সং ই কে সেখান থেকে নিয়ে যায়। তখন চেন হুই তার বাবাকে রিকোয়েস্ট করে যে সবার আগে যেন তার ইউরিন টেস্ট করা হয়, যেটাতে সে যেন সং ইর খেয়াল রাখতে পারে। এটাতে হংবিন রাজি হয়ে যায়। তখন চেন হুই ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে সে সেই কন্টাক্ট লেন্সে তার ইউরিন কালেক্ট করে ওয়াটার ট্যাঙ্কে লুকিয়ে রাখে। তখন তার বাইরে আসার পর অন্যদিকে সং ই কোনোভাবে লো ইয়নকে এটা জানিয়ে দেয় যে সে সেই ওয়াটার ট্যাঙ্কে নেগেটিভ ইউরিন পেয়ে যাবে। তখন লো ইয়নও টেস্টের জন্য সেই ইউরিনই দেয়, যেটাতে তার ডার্ক এডিকশনটা নেগেটিভ আসে। এরপরে সবাই যখন তাদের বাড়িতে চলে যাচ্ছিল তখন সেন তার কন্টাক্ট লেন্স খুঁজছিল। এটাতে সে কাইলিংকে জিজ্ঞাসা করে যে সে কি তার কন্টাক্ট লেন্স কোথাও দেখেছে। এটাতে কাইনিং বলে যে সে যখন পরিষ্কার করছিল তখন সে তার কন্টাক্ট লেন্স একটি ওয়াশরুমের ভিতরে পেয়েছিল। এটা শুনে সেন অনেক অবাক হয়ে যায়। এরপরে সে হংবিনের সাথে দেখা করে। সে হংবিনকে বলে যে সে তার বোনকে যেন ছেড়ে দেয়, কারণ তার বোন সত্যি অনেক ইনোসেন্ট ছিল। অন্যদিকে লুয়ান তো শুধুমাত্র চেন হুই আর সং ইর জন্য বেঁচে যায়। এরপর দেশে দেখতে পায় যে সেন যখন পারফরমেন্স করার জন্য রেডি হচ্ছিল তখন সেখানে তার বস আসে। সে যখন তার বসের কাছ থেকে কিছু টাকা ধার চায় তখন তার বস তাকে হোটেলে আসতে বলে। এইটা শুনে সেন অনেক রেগে যায় আর সে তার বসকে বাইরে পাঠিয়ে দেয়। তাকে বের করার পরে সেন যখন তার লেন্স পরার জন্য সে কেস বের করে তখন সে সেখানে ইউরিনের গন্ধ পায়। এটা দেখে তারা বুঝতে পারে যে কোনো না কোনো একটা সমস্যা আছে। অন্যদিকে আমরা চেন হুই আর সং ইকে দেখতে পাই। তারা এটা নিয়ে অনেক টেনশনে ছিল যে যদি তারা লু ইউয়ানের সাথে বেশি দেখা করে আর লু ইয়ান যদি ধরা পড়ে যায় তাহলে তো তারা তাদেরকেও ধরে ফেলবে, যার জন্য তারা লু ইয়ানকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হংবিনের কাছে কল আসে। সে জানতে পারে যে লুও নাকি সকাল থেকে তার রুম বন্ধ করে রেখেছে, সে কারো কথাই শুনছে না। এটাতে হংবিন তাড়াতাড়ি করে লুওর বাড়িতে চলে যায়। সে যখন সেখানে যায় তখন সে দেখে যে লিউ তো সেখানে কেস সলভ করছিল, আর এই কেস সলভ করাতে সে এত পরিমাণে মগ্ন ছিল যার জন্য সে বাইরে কোনো কিছুতেই মনোযোগ দিচ্ছিল না। তখন লুও হংবিনকে বলে যে তার মতে তারা সিলারের কাছে কখনোই পৌঁছাতে পারবে না, কারণ সিলার তাদের থেকে এক স্টেপ এগিয়ে আছে আর সে লুকিয়ে আছে। যার জন্য এখন সেই সিলারের পরিবর্তে আমরা সেই ভিকটিমের আইডেন্টিটি আগে খুঁজবো। আসলে লিউয়ের কাছে অনেক বড় একটি এভিডেন্স এসেছিল। সেটা হলো যে যে মেয়েটি আগুনে পুড়ে মারা গিয়েছিল সে তার পায়ে শুধুমাত্র একটি হিল পেয়েছিল, অর্থাৎ সে শুধুমাত্র তার এক পায়ে হিল পড়েছিল। তার মানে সেই মেয়েটির একটি পায়ে অবশ্যই কোনো একটা সমস্যা ছিল, আর হয়তো বা তার পায়ের সমস্যার কারণ তার জব হতে পারে। আর এই কথাতে হংবিন একটা আইডিয়া পেয়ে যায়। সে বুঝতে পারে যে সেই মেয়েটা কোথা থেকে আসতে পারে, যার জন্য লিও আর হংবিন তাদের শহরের একটি জুয়েলারি প্রোডাকশন ফ্যাক্টরিতে যায়, যেখানে কিনা বেশিরভাগই ফিমেলস কাজ করত। আর তারা এমন একটি মেশিন ইউজ করত যেখানে তাদের এক পায়ের ওয়ার্কলোড অনেক বেশি বেড়ে যেত। তখন তারা সেখানে গিয়ে সেই ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলে। সেই ফ্যাক্টরির মালিক তার ফ্যাক্টরি যত ম্যাটেরিয়াল ছিল সেই বিষয়ে তাদেরকে বলছিল। আর তারা যেই দুই কেমিক্যালের বিষয়ে কথা বলছিল তারা সেই ফ্যাক্টরিতে সেই দুই কেমিক্যালই পায় যেটা কিনা তারা সেই মেয়ের লাশ থেকে পেয়েছে, যার জন্য তারা তাকে ইন্টারোগেশন করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিন্তু এটাতেও তারা কোনো ইনফরমেশন পায় না, কারণ সেই অনারের কাছে না সেই ওয়ার্কারদের আইডি ছিল আর না তার ড্রাগ টেস্ট পজিটিভ এসেছিল। যাই হোক, অন্যদিকে আমরা চেনহুইকে দেখতে পাই। লুইয়ান চেনহুইয়ের সাথে দেখা করতে এসেছিল। তখন চেনহুই তাকে ড্রাগ দিয়ে দেয়, কিন্তু সে এবার তার সাথে একটা ডিল করে। সেই ডিলটা হলো যে এই ডিলটাই তাদের লাস্ট ডিল হবে। এরপরে সে যেন এই টাউন ছেড়ে চলে যায়। এটাতে লুইয়ান রাজি হয়ে যায় আর সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই সেখানে সেন চলে আসে। সে এসে চেনহুইকে জিজ্ঞাসা করে যে ওই দিন তুমি আমার লেন্স ইউজ করে তোমার টেস্ট ফেক করেছিলে, যার জন্য তুমি আমাকে 3000 ইওয়ান ক্যাশ দাও, এটাতে আমি পুলিশকে কিছুই বলবো না। এটাতে চেনহুই তাকে টাকা দিতে মানা করে দেয়। তখন সেন রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সেখানে সং ই আসে আর তাকে থামায়। সে সেনকে জিজ্ঞাসা করে যে তার এত টাকার কেন দরকার। এটাতে সেন বলে যে সে তার বোনকে পুলিশ স্টেশন থেকে বের করতে চাচ্ছে। এটাতে সং ই বলে যে যদি সে তাদের রিং এ পারফর্ম করে তাহলে সে তাকে সে টাকা দিয়ে দিবে, কারণ তাদের বিজনেসও ব্যালেন্স করার দরকার ছিল আর সে যে টাকা চাচ্ছিল সেটা অনেক বেশি ছিল। এটাতে সেনও রাজি হয়ে যায়। আমরা হংবিন আর লিওকে দেখতে পাই। হংবিন আর লিও সেই ফ্যাক্টরির বিষয়ে জানার জন্য গেস্ট হাউসের ম্যানেজারের সাথে কথা বলছিল। এখানে এসে তারা জানতে পারে যে সেই ফ্যাক্টরি ওনার মাঝে মধ্যেই এখানে আসতো, আর লাস্ট টাইম সে সু নামের একটি মেয়ের সাথে এখানে এসেছিল।
সুইয়ের একটা জিনিস সে খেয়াল করেছে, সেটা হলো যে সে তার এক পায়ে অনেক হাই হিল পরেছিল, কিন্তু আরেকটা পায়ে অনেক ছোট হিল পরেছিল। ম্যানেজার যখন এই জিনিসটা খেয়াল করে তখন লুকিয়ে এসে সেই ফ্যাক্টরি অনার আর সুইয়ের একটি ছবি তুলে ফেলেছিল, কারণ তার কাছে সেই দুইজনের ভিতরে কোনো একটা সমস্যা মনে হয়েছিল। তো তার এই কথাতে হংবিন আর লিও একটি স্ট্রং এভিডেন্স পেয়ে যায়। এরপরে হংবিন আর লিও একটি জায়গায় ডিনার করে। ডিনার করার সময় লিও হংবিনকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানতে পারলো যে ফ্যাক্টরি অনার মাঝে মধ্যে সেই গেস্ট হাউসে যেতে পারে। এটাতে হংবিন বলে যে সে ফ্যাক্টরি অনারের বিহেভিয়ার দেখে বুঝতে পেরেছিল, আর কেন সে তার ফ্যাক্টরিতে শুধুমাত্র ফিমেলসদেরই জব দিত। এই জিনিসটা দেখে হংবিন আরও অনুমান লাগাতে পেরেছিল। পরের দিন হংবিন আর লিও আবারও সেই ফ্যাক্টরি অনারের সাথে কথা বলে। এবার তারা তাকে সুয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। তারা তাকে বলে যে তারা সেই ফ্যাক্টরিতে যে লাশটি পেয়েছে সেটা অবশ্যই সুয়েরই লাশ হবে, আর এই ফ্যাক্টরি অনারই তাকে হত্যা করেছে। এটাতে ফ্যাক্টরি অনার বলে যে সে তো কিছুই করেনি, বরং সুই তো তাকে টাকার জন্য ব্ল্যাকমেল করত। যদি সে তাকে টাকা না দিত তাহলে সে তার উপরে কেস করে দিত। এই কারণেই ফ্যাক্টরি অনার তাকে টাকা দিয়ে দেয় আর সারা জীবনের জন্য তার সাথে কন্ট্যাক্ট শেষ করে ফেলে। এই কথা শুনে হংবিন মানতে রাজি হয় না, কারণ যদি ফ্যাক্টরি অনার ইনোসেন্টই হয় তাহলে সে শহর ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা কেন করছিল। এটাতে ফ্যাক্টরি ওনার বলে যে সে শুধুমাত্র সুইয়ের হাজবেন্ডের ভয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কারণ তার হাজবেন্ড অনেক বড় একটি প্রতারক ছিল। এই কথা শুনে হংবিন আর লিও সুইয়ের হাজবেন্ডকে খোঁজার জন্য চলে যায়। তারা তাকে যখন খুঁজে ফেলে তখন তারা দেখে যে তার হাজবেন্ড কোনো প্রতারক ছিল না, বরং সে একটি মাইনের ওয়ার্কার ছিল, যার উপরে তার বস অনেক অত্যাচার করছিল, কারণ সে ড্রাগসের জন্য পাগল হয়ে গিয়েছিল। সে সবার সামনে সু আর সেই ফ্যাক্টরি অনারের ছবি দেখায়, যেটাতে সুয়ের হাজবেন্ড এটা দেখে পাগল হয়ে যায়। অন্যদিকে লিওরা তার রুমের ভিতরে কাপ সিরাপের বোতল আর সেই হাই হিল পায়। এটাতে তারা কনফার্ম হয়ে গিয়েছিল যে সেই বডি আসলে সুয়েরই ছিল। তখন লিও আর হনবিন সুয়ের হাজবেন্ডকে হাসপাতালে নিয়ে যায়। তারা তাকে সুয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন সুয়ের হাজবেন্ড বলে যে আসলে সেই ড্রাগসগুলো সুই তার জন্য নিয়ে আসতো, কিন্তু সে সুয়ের কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব কেউ জানতো না। কিন্তু সে শুধুমাত্র একজনের নাম জানে, সে সুয়ের ফ্রেন্ড ছিল, সেটা হলো যে লটারি শপের মিস কাই। তখন এই কথা শুনে হংবিন আর লিউ লটারি শপের অনার মিস কাইয়ের কাছে চলে যায়, কিন্তু তারা তার সাথে কথা বলেও তেমন কিছু জানতে পারে না, কারণ সুয়ের প্রোফাইল অনেক লো ছিল। অন্যদিকে আমরা লুইয়ানকে দেখতে পাই, সে অনেকগুলো টাকা নিয়ে একটি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। তখন একটি মেয়ে তার এতগুলো টাকার একটি ব্যাগ দেখে তাকে তার সাথে তার রুমে যেতে বলে। এটাতে লুইয়ানও রাজি হয়ে যায়। আর যখনই সে সেই মেয়েটির সাথে তার রুমে যায় তখন সেই মেয়েটির হাজবেন্ড আরো কিছু লোকদের নিয়ে সেখানে চলে আসে। তারা এসে লুইয়ানকে মারতে থাকে। আসলে এটা তাদের বিজনেস ছিল। তারা বিভিন্ন ছেলেদের এভাবে ফাঁসিয়ে তাদের রুমে নিয়ে আসতো, তখন তারা তাকে মেরে তার সকল টাকা লুটে নিত। অন্যদিকে আমরা শেনকে চেন হয়ে রিঙ্গে পারফর্ম করতে দেখি। শেনের পারফর্মের কারণে সেই রিঙ্গে অনেক লোক জড়ো হতে থাকে। সং ই এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু তার খুশি এক পলকে শেষ হয়ে যায়, কারণ লুইয়ান আবারও সেখানে ফিরে এসেছিল। তখন সং ই তার সাথে কথা বলতে চায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে আবারও কেন ফেরত আসলো। তখন লুইয়ান বলে যে তার সকল টাকা লুটে নেওয়া হয়েছে। তখন সে সং ইর কাছ থেকে আরো টাকা এবং আরো ড্রাগসের ডিমান্ড করে, এমনকি সে তাকে হুমকিও দেয়। এই কথা শুনে সং ই অনেক রেগে যায়। সং ই রেগে যখন ছুরি বের করে তাকে স্ট্যাপ করতে যাবে তখন সেখানে চেন হুই চলে আসে। চেন হুই এসে সং ইকে থামায় আর লুইয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে হংবিন যখন লিওর সাথে দেখা করতে যায় তখন সে দেখে যে লিওর অবস্থা তেমন ভালো ছিল না, যার জন্য সে তার ওয়াইফকে তার চিকিৎসা করার জন্য ডেকে নেয়। তখন হংবিনের ওয়াইফ তার চিকিৎসা করে আর তাকে পরিচয় দেয় যে সে হংবিনের ওয়াইফ। লিও কিছুটা সুস্থ হলে হংবিন তাকে কেসের সম্পর্কে জানায়। সে তাকে বলে যে তারা সুয়ের উপরে আরো বেশি রিসার্চ করেছে আর এটা জানতে পেরেছে যে সুয়ের কাছে টাকা আর ছেলেদের কোনো অভাব ছিল না। কিন্তু প্রশ্ন হলো যে সে মাইন্সে কাজ করা একটি ছেলেকে বিয়ে করে কেন থাকছিল, আর তার হাজবেন্ড শুধুমাত্র কাপ সিরাপ খাওয়াতে পাগল হলো কিভাবে, এটা তারা বুঝতে পারছিল না। তখন হংবিনের ওয়াইফ তাদেরকে বলে যে যদি কাপ সিরাপের সাথে স্টমাক পেন কিলার নেওয়া হয় তাহলে যে কোনো মানুষই পাগল হয়ে যেতে পারে। এই কারণে লিউ হংবিনকে সুয়ের হাজবেন্ডের ব্লাড টেস্ট করতে বলে। অন্যদিকে আমরা চিনহুইকে দেখতে পাই, সে রাতে বসে বসে এটা ভাবছিল যে যদি সে লুইয়ানকে টাকা দিয়েও দেয় তবুও সে কোনো না কোনো দিন তো আবারও ফেরত আসতেই পারে আর তাকে ব্ল্যাকমেল করতে পারে। তার জন্য সে তার সাথে কালকে আবারও দেখা করার সিদ্ধান্ত নেয়। তো সকালবেলা সং ই যখন ডায়ালাইসিস করার জন্য যাচ্ছিল তখন সে দেখে যে চেন হয়ে সকাল সকালেই তার দেওয়ালে লাল রং করছিল এবং সে ফ্লোরে প্লাস্টিক শিট রেখেছিল।
তখন তো সে এটা দেখে বুঝতে পারে না, কিন্তু এরপরে যখন সং এই হসপিটালে যায় তখন সেখানে সে ব্লাড দেখে বুঝতে পারে যে চেন হুই লু ইয়ানের সাথে কি করতে চলেছে। এটা ভেবে সে তাড়াতাড়ি করে রিংয়ে যেতে থাকে। অন্যদিকে লিউ আবারও তার মিউনিসিপাল ডিপার্টমেন্টে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে হংবিনের সাথে আবারও কথা বলে। আর এখন সে হংবিনের এক্স ফ্রেন্ডসে ইংয়ের কেসও দেখতে রাজি হয়ে গিয়েছিল, যার জন্য হংবিন আবারও ইংয়ের ডকুমেন্ট নেওয়ার জন্য তার ছেলে অর্থাৎ চেনহুইয়ের রিংয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অন্যদিকে লুইয়ান যখন চেনহুইয়ের রিংয়ে আসে তখন চেনহুই একটি ছুরি নিয়ে তাকে স্টেপ করার অপেক্ষায় থাকে। তখন সেখানে তার রিংয়ের বাইরে হংবিন চলে আসে, যার কারণে সে লুইয়ানকে একটি জায়গায় লুকিয়ে রাখে। চেনহুই লুইয়ানকে স্টোর রুমে লুকিয়ে রেখেছিল। হংবিনও স্টোর রুমে যাচ্ছিল সেই বক্সটি নেওয়ার জন্য, কিন্তু তখন চেনহুই পেন্টিং এর বাহানা করে তাকে সেখানেই থামিয়ে দেয়। এটাতে হংবিন সেখান থেকে চলে যায়, কিন্তু লুইয়ান যখনই বাইরে আসে তখন সে চেনহুইয়ের হাতে সেই ছুরিটি দেখে ফেলেছিল, যার জন্য চেনহুই যখন তাকে অ্যাটাক করে তখন সে তাকে বাঁচিয়ে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। চেনহুইও তার পিছু করে, কিন্তু লুইয়ান পালাতে পালাতে পুলিশ স্টেশনে চলে যায়। সে যখন কমপ্লেন করতে যাচ্ছিল তখন তার মনে পড়ে যে সে তো এখন ড্রাগ টেস্টে পজিটিভ আছে, মানে তার যদি এখন ড্রাগ টেস্ট করা হয় তাহলে পুলিশ পজিটিভ পাবে, তাহলে তো এটাতে পুলিশ তাকেও গ্রেপ্তার করবে, যার জন্য সে আর পুলিশকে কিছু বলে না। অন্যদিকে পুলিশ স্টেশনের বাহিরেই চেনহুই দাঁড়িয়েছিল, কারণ সে জানতো যে লুইয়ান পুলিশকে কিছুই বলতে পারবে না। কিন্তু তখন সেখানে হংবিন চলে আসে। হংবিনকে দেখে চেনহুই একটি বাহানা বানিয়ে নেয়। সে তাকে বলে যে সে তো তার সাথে দেখা করতে এসেছে তার মায়ের বার্থডে গিফট বিষয়ে কথা বলার জন্য। তারা যখন কথা বলছিল তখন সেখানে লুইয়ান চলে আসে। সে এসে তাদেরকে বলে যে তার আইডি কার্ড হারিয়ে গিয়েছিল, যার জন্য সে পুলিশের কাছে কমপ্লেন করার জন্য এসেছিল। এই কথা বলে সে চলে যায়। এটাতে চেনহুইও তার পিছু করে, আর এটা দেখে লুইয়ান এবার রেগে চেনহুইকে আঘাত করে। সে তাকে আঘাত করে বলে যে এখন তার ডবল অ্যামাউন্ট চাই, কারণ যদি সে তার কথা না মানে তাহলে সে হংবিনকে সব কথা বলে দিবে। এটাতে চেনহুই অনেক টেনশনে পড়ে যায়। যাই হোক, এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়া।